পৃথিবীতে প্রায় ১৫০র মতো কমপক্ষে ১৪০টা দেশ আছে যাদের পাশে সমুদ্র আছে। এবং এই যে আন্তর্জাতিকভাবে একটা কনভেনশন, এই সমুদ্র সীমা নির্ধারণ বা কে কতটুকু সমুদ্র পাবে এগুলি নিয়ে একটা কনভেনশন হয়েছিল। সেই বদৌলতে কিন্তু আসলে এই সমুদ্রগুলি পায়। এটা এমন না যে হাসিনা বা এরা সেটা আমাদেরকে এনে দিয়েছে, এটা হাসিনা না থাকলেও হতো। কিন্তু তারপর কি করবে, আওয়ামী লীগের তো সেই দাবি তারা সমুদ্র বিজয় করে ফেলছে। অ্যাকচুয়ালি আসলে কি করেছিল এটা নিয়ে একটা প্রশ্ন। আমরা যদিও এটা অনেকবারই বলতে চেয়েছি বিভিন্ন সময়েই, কিন্তু কেন যেন জনসাধারণ মনে হয় যে আমাদের এক ধরনের হুজুগ আছে, কিংবা আমাদের মিডিয়া টিডিয়া সব কিছু মিলে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছিল। এখন এটা কতটুকু, এখন আজকে এই এপিসোডে কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা হয়তো জানেন সেটা আসলে সমুদ্র সংক্রান্ত বিষয় নিয়ে সেটা আগে থেকে আমার অনেকগুলি কলাম আছে। সেই 2012-2014 সালে তাদের তথাকথিত সমুদ্র বিজয়ের পরপরই কিন্তু আমি এই সম্পর্কে লিখেছি, অনেক লিখেছি। হয়তো পড়েছেন, অনেকে হয়তো জানেন, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। আমাদের হয়তো একটা মিডিয়া থাকলে ওদের অনেকগুলি মিডিয়া। আমার যতদূর মনে পড়ে 2007 সালে, না 2014 সাল যখন আর কি ইন্ডিয়ার সাথে সেই সমুদ্র সীমানা সংক্রান্ত রায়টি হয়েছে, তখন কিন্তু আমরা যে আমাদের তালপট্টি দ্বীপটি কিন্তু পুরোপুরি হারিয়েছি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওরা সমুদ্র বিজয় নিয়ে এত নাচানাচি করেছে যে সেই আসল সত্যটি চাপা পড়ে গেছিল। সেই আমাদের তো তালপট্টির ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, বিশেষভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু ওই সময় তো নেভিও পাঠিয়েছিলেন। এটা নিয়ে অনেক শোরগোল হয়েছিল, উনি কিন্তু এটা ছাড়েন নাই। কাজে এটার সাথে আমাদের অন্যরকম একটা আবেগও জড়িয়ে আছে। সেই তালপট্টি কিন্তু আমরা তখন হারিয়েছি, কিন্তু এদের তখনও চিল্লাচিল্লি বা তখন তারা শোরগোল পাকিয়েছিল যে আমরা সমুদ্র জয় করে ফেলেছি। এবং সবচেয়ে হলো ওই সময়ের পরদিন যে 2014 সালের 7ই জুলাই একটা সংবাদ সম্মেলন হয়েছিল। এই কাণ্ডকীর্তি দেখে তখন আমি ওই সপ্তাহেই সম্ভবত 12ই জুলাই 2014-তে দৈনিক নয়া দিগন্তে একটা উপসংবাদ থেকে কলাম দেখি, সেটা শিরোনাম ছিল সরকারের রাগ ডাক এবং মিডিয়ার হাক ডাক। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তখন দেখবেন যে প্রত্যেকটা মিডিয়া সহ আমাদের দৈনিক প্রথম আলোর সহ, প্রথম আলোরই ছিল যে আমরা কতটুকু পিছিয়ে, 19,000 বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ, এরকম সবাই। যুগান্তর বলেন, তারপরে সমকাল, অন্যান্যগুলি তো আছেই। এরা তো একটু নিরপেক্ষতা দেখাতে চায়, এবং বাকি যারা আর কি দুই কান কাটা তারা তো তাদের মতো শিরোনাম করেছে। এবং সবগুলি একটা ইন্টারেস্টিংই ছিল যে সবগুলি মনে হয় যে একটা জায়গা থেকে বলে দেওয়া হয়েছে, এবং সবারই হলো যে আমাদেরকে কিছু বুলিয়ে দিতে হবে। এবং তখন সম্ভবত মতিয়া চৌধুরী উনি বলেছিলেন ওই সময়ে যে না, বলে কিছু নাই, আমাদের এগুলি ভুলে যেতে হবে। তারপর দীপুমণি বলেছিল না, এরকম কোনো দ্বীপ নাই, তালপট্টি নামে আসলে কোনো দ্বীপ নাই, এটা মাঝে মাঝে তলিয়ে যায়। আসল ব্যাপার হলো কি যে এটা এমন একটা উচ্চতায় আছে, এটা কিন্তু হয়তো জোয়ারের সময় কিছুটা ডুবে যায়, এবং এটা মানে না যেটা এর অস্তিত্ব না, ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। এটা যে আমরা যে কী হারিয়েছে ওটা আমরা পরবর্তী সময় বুঝবো, কিন্তু কিচ্ছু করার নাই ভাই ব্রাদার। এখন কি করবেন? এখন আমরা এগুলি চিল্লাচিল্লি করেছি, বিভিন্ন সময় বলেছে, আমাদেরকে তখন কি বলতে, ও গা জ্বলে এগুলিতে, তাদের সফলতা তাদের বিজয়ের আনন্দে দেখে নাকি আমাদের গা জ্বলে। কাজেই এখন কিছু না কথা না বলে পারছি না। যেটা হয়েছে, এখন আমরা একটু মুক্ত স্বাধীন হয়েছি, কিন্তু কতটুকু হয়েছে সেটা আমরা এখনও জানি না। এখন সেই লোকগুলি আমাদের আশেপাশে আছে, এখনও দেখতে পাই। এখনও যারা এইগুলি নিয়ে বিজয়, সমুদ্র বিজয় বলে আমাদের কান ঝালাপালা করে ফেলেছে, তারাও এখনও কিন্তু সেই আমাদের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে আমরা দেখতে পাই। এটা আসলে বুকটা ফাইটটা যায় বলা যায়। এখন কী করবেন, কিছু করার নাই। তারপরে হচ্ছে এটা একটা বিবেকের তাগিদ থেকে আমরা আমাদের কথাগুলি বলে যাই। হয়তো পরবর্তী প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্ম হয়তো জানবে কিছু মানুষ ছিল, আমাদের পূর্বপুরুষদের কিছু ছিল যারা এগুলি বুঝতে পেরেছিল, যারা এগুলির প্রতিবাদ করেছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছে। সেই উদ্দেশ্যে বলে আজকে দুটি কথা বলা। আশা করি আমার সাথে থাকবেন। এবং একটু টেকনিক্যাল আলাপ, আমি জানি না, এটা আমি চেষ্টা করব যতটুকু সহজ করা যায়, এটা যাতে শুধু বিশেষজ্ঞদের জন্য না, যাতে সাধারণ মানুষ জিনিসগুলি বুঝতে পারে। কাজে আপনারা একটু মনোযোগ দেন। আমি কি বলবো, আমি খুব একজন ভালো টিচার না, ভালো বোঝাতে পারি না।
তারপরে চেষ্টা করব, এটা আপনাদের সবার একটু জানা উচিত। আপনি যখনই বুঝবেন তখনই বুঝতে পারবেন আসলে বিপদটা কত ভয়ঙ্কর ছিল, কিংবা এখনও সেই ভয়ঙ্কর কতটুকু আছে। তো চলুন একটু চেষ্টা করি যে আপনাদেরকে একটু বোঝানো যায় কিনা। হ্যাঁ, চলুন এখন একটু দেখি কিভাবে আসলে সমুদ্র সীমাগুলি ভাগ করা হয়। জাস্ট একটা বেসিক আইডিয়া, এটা কোনো এক্সপার্টের না, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে আমি চেষ্টা করছি একটু সহজভাবে তুলে ধরতে। এই যে প্রথমে এটার নামগুলি কীভাবেই করে, প্রথম হয় কি যে সমুদ্র আমাদের তীরবর্তী যে এটা যে তীর বলি যেটা, ওখান থেকে 12 নটিক্যাল মাইল, এটা হলো টেরিটোরিয়াল সি। এটা সব দেশের পাশেই এইটুকু আছে। এটা হলো একেবারে নিজস্ব, এটা পুরো দেশের মতোই বলতে পারেন, এটা দ্য পার্ট অফ দ্য ল্যান্ড। তারপরে আরও 12 নটিক্যাল মাইল, মানে 24 নটিক্যাল মাইল, এই যে এই পর্যন্ত। এটা হলো কন্টিজিয়াস জোন। এটা ধরেন আরেকটু, এটার মধ্যেও সার্বভৌমত্ব বা ইয়ে আছে, কিন্তু এখান দিয়ে যদি বাইরের কোনো জাহাজ যায় তাহলে আর অনুমতি লাগবে না। তারপরে আছে এখান থেকে ধরেন টোটালি হলো 250 নটিক্যাল মাইল, এইটারে বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা মনে করেন যদি এর ভিতরে অন্য কোনো দেশ না থাকে বা এর থাকে ওপেন সি যেখানে, সাধারণত ওইখানে এই অবস্থা দেখা যায়, তাহলে এইটা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তারপরে এখান থেকে 350 নটিক্যাল মাইল, মানে এইখান থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হলো কন্টিনেন্টাল শেলফ। এটা বাংলা কিন্তু আরও ভয়ঙ্কর। এটা বাংলা মানে কি বলে মহিষোপান, আপনার বুঝতে আরও কষ্ট হবে। তো ইংলিশটা আমরা ভালো বুঝি, তা আমরা সহজ জিনিসগুলি ওইটাই ধরি। এখন ধরেন এই যে এগুলি হচ্ছে, আমরা এখন আরেকটা ইয়েতে যাব, যে পরবর্তী সময় ধরেন 1 মিনিট, আমরা এখন কিভাবে ভাগ করে সেটা একটু দেখি, মানে বন্টনটা কিভাবে হয়। আসলে এই বন্টনগুলি হয় আপনার দুই ধরনের, দুইটা পদ্ধতিতে। একটা হলো সমদূরত্ব, আরেকটার নাম বলে ইকুইটেবল। এটা হলো যে ন্যায্যতার ভিত্তিতে। এখন এটা একটু দেখাই আপনি, এই যে এখন মনে করেন এখানে একটু 1 মিনিট, হ্যাঁ দেখান, সরি, এই যে বাংলাদেশ ইন্ডিয়া পাশাপাশি দুটা দেশ। এখন কেন সমদূরত্ব আর আরেকটা হলো ন্যায্য মানে কি যে ইকুইটেবল, এটা হলো ন্যায্যতার ভিত্তিতে। যদি দুইটা দেশ, এটা একটা খুব কমন সেন্সেই বলে, যদি মনে করেন এখানে একটা দেশ আছে এখানে, আরেকটা আছে ধরেন এখানে মুখোমুখি, তখন এর মাঝখানের সিটা কি একেবারে ওই যে আপনার যে লাইন বরাবর এরকমটা টানার পরে ওইটা ভাগ করে দেয়, তখন ওটাতে কোনো খুব সমস্যা হয় না, সবাই আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, সহজ হিসাব। কিন্তু সমস্যা হয় যখন দেশটা পাশাপাশি থাকে। এই যে দেখেন পাশাপাশি দেশে সমস্যাটা হলো এখানে এই যে মনে করেন যে লাইন টানবে, এটা করবে কি এখান থেকে একটা টানবে, যত ডিস্টেন্স হবে এত দূর থেকে টানবে, একই হইতে হবে, মানে এই যে ডিস্টেন্স এই দুইটা সমান হইতে হবে, এটা বলছেন। এখন যদি আমাদেরটা যে এরকম দেখেন, এতে কি হয়েছে, এখানে আমাদের সাথে ইন্ডিয়ার যে কনফ্লিক্টটা ছিল, ইন্ডিয়া চাইতো যে না এখানে আমাদের সমদূরত্ব ভিত্তিতে করতে হবে, এবং যেটা সমদূরত্ব করলে কি হয় দেখেন, ওরা যে লাইনটা টেনেছিল এইটা, এই যে লাল, এটা কিসের জন্য হয়েছে দেখেন, এই যে আমাদের জন্যে সে এইখান থেকে টানতে হবে, যে এরকম করে করে দেখেন কীভাবে টানে, এখান থেকে এরকম টানবে, এখান থেকে এরকম টানবে, এবং একইভাবে ইন্ডিয়ার ওখান থেকে টানতে হবে, মানে আপনার যত দূরত্ব হবে এইখান থেকে সেম দূরত্ব ওরকম হতে হবে, আবার এখান থেকে টানেন ওই দূরত্ব, এরকম করে যদি সমদূরত্বের ভিত্তিতে করেন তাহলে আমাদের লাইনটা কিন্তু এইরকম হয়ে যাবে। কারণ এই যে আমাদের যে কনকেভ আছে, মনে করেন এইখান থেকে যত দূরত্ব টানলেন আবার এইখান থেকে টানলে, কারণ এই যে এটা কিন্তু এদের এখানে, তাহলে এই কারণেই আমাদের এটা এই দিকে হেলে পড়ছে, ওইটা বুঝছেন। এদের এটা হলো, এইটা গ্রহণযোগ্য না, এটা ন্যায্য হয় না। এই কারণেই যখন পাশাপাশি দেশ থাকে সাধারণত ন্যায্যতার ভিত্তিতে হয়, এটা কখনো সমদূরত্বের ভিত্তিতে হয় না। কিন্তু ইন্ডিয়া আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছিল এবং এইটার জন্য ডিসপুট ছিল।
এবং এইটাই আমরা তারপরে গেছি সালিসি, আন্তর্জাতিক যে সালিসি প্রতিষ্ঠান আছে ওখানে আমাদের যেতে হয়েছে। ওখানে যাওয়ার পরে আমাদের লাইন ছিল এইটা, আমরা করেছি ন্যায্যতার ভিত্তিতে, এই যে দেখেন একটু গ্রিন যে লাইনটা, আর ইন্ডিয়ার ছিল এই রেড বরাবর। তারপরে কি হয়েছে, এখন তারপরে এই সালিসি বোর্ড তো আসলে এগুলি হলো কি যে দুইটার মধ্যে সমতা বা সমঝোতা করে দেওয়া। এখন ডেফিনেটলি একজনের পক্ষে করবে না, ও যেহেতু ক্লেম করেছে, তখন আমাদের এই মাঝামাঝি, এবং সেটাও দেখেন আমাদের কাছাকাছি চলে গেছে। কারণ হতে গেলে এইটাই ন্যায্য, ইন্টারন্যাশনাল বা যে কোনো জায়গায় এটাই ন্যায্য হবে যে কোনো স্ট্যান্ডার্ডে। কিন্তু ইন্ডিয়া গায়ের জুড়ে বা মগজের জুড়ে ওরা যেটা করে আর কি, বেশি চালাক তো, এরা বেশি আগে দাবি করে বসছে যতটুকু পায়, এই দাবি করাতেই ওরা কিন্তু এটা পেয়েছে। এই যে 26,000 ডিসপুটেড এরিয়া, এর মধ্যে যে ওরা 5,000 পেয়েছে, এইটাও অতিরিক্ত, এটা ওদের পাওয়ার কথা না। এই যে মনে করেন এখানে যে অংশটা পেয়েছে এটা ওদের অতিরিক্ত। এবং এই জায়গায় এইখানেই কিন্তু আমাদের এই যে এলাকা ইয়ার ভিতরে এটাও চলে গেছে ওদের সাথে, এই আমরা নেগোশিয়েট করে না পারাতেই আমাদের যে তালপট্টি এটাও কিন্তু আমাদের হারাতে হয়েছে। যাই হোক, তারপরে এইটা আপনার একটা সেটেলমেন্ট আসা গেল, ফেয়ার এনাফ, আমরা মেনে নিলাম। একইভাবে মিয়ানমারের সাথেও এখানে কিন্তু এই হয়েছে। একটু বলে আসি যে এই যে টেরিটোরিয়াল ওয়াটার যেটা ছিল, টেরিটোরিয়াল ওয়াটারে কিন্তু আমরা সেন্ট মার্টিন পেয়েছি, এটা তো সমস্যা হয় না, এটা আমাদের দিয়েছে। কিন্তু টেরিটোরিয়াল পরের ধাপ হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ওইটার হিসাব যখন করতে গেছে তখন আর আমাদের সেন্ট মার্টিনের অস্তিত্ব ধরে না। কারণ সেন্ট মার্টিনের অস্তিত্ব যদি ধরে তাহলে এই পয়েন্ট থেকে শুরু করতে হবে। এই যে দেখেন আমি যে জায়গায়, এটা একটু ভালো করে দেখেন, এই যে এই জায়গায় তখন চলে আসতে হবে। যে এখন দেখেন মিয়ানমারের এইটা আমাদের সেটেলড মানি সাব্যস্ত হয়েছে। মিয়ানমারের কিন্তু ক্লেম ছিল, এই যে আমি একটু দেখাচ্ছি, যেহেতু তারা আমাদের সেন্ট মার্টিনকে বিবেচনায় নেয় নাই এই পয়েন্ট থেকে এবং ওটা আরও এরকম আমাদের ভিতরের দিকে দিয়ে দিয়েছিল। এবং মিয়ানমারও কিন্তু সেটাই সমদূরত্বের ভিত্তিতে এটা করা হয়েছে। দেখেন এটা কেমন চালাক, পাশাপাশি দেশ সাধারণত সমদূরত্বে হয় না, আগেই বলি, কারণ হলো এই যে আপনার এটা হলো কোস্টাল বেল্ট লাইন, এইটা কিন্তু এটা তো আর জ্যামিতি দিয়ে তৈরি না, এটা এদিক সেদিক হয়, উপরে নিচে এরকম যায় না। এটা কোনো সরল রেখা যদি হইতো তখন এটা করা যেত। এটা যেহেতু সরল রেখা, এরকম যদি হয়তো মনে করেন, সরল রেখা বলতে আমি বোঝাতে যাচ্ছি বাংলাদেশের কোস্টাল এটা এরকম কাছাকাছি, মিয়ানমারেরটাও এরকম একেবারে একটা এই ধরনের, তখন যদি সমদূরত্ব হতো তখন কিছুটা এটা ন্যায্য হইতো। এখন যেহেতু এটা টোটালি বিশেষভাবে বাংলাদেশের যে এই যে কনকেভ, এই যে বৈশিষ্ট্যটা, এটা তো হয় কি, তাহলে যে কোনো কিছু টানতে গেলে তো এটার দিকে টাইনে নিয়ে যাবে, তখন তো আপনি কিছুই পাবেন না। কিন্তু তারপরও তারা এটা আমাদের একটা চাপ ক্রিয়েট বা একটা অ্যাডভান্টেজ সুযোগ নেওয়ার জন্য এই কাজটা করেছিল। এবং তাদের আমি আরেকটা আপনাদের যেটা ইনফরমেশন জানলাম যে ইন্ডিয়া কিন্তু খুব একজন বিশেষজ্ঞ, তারা হাইড্রোগ্রাফার বা এই সেই রিলেটেড যে কিছু প্রফেশনালকে পাঠিয়েছে। আমরা শুধু তাদের সমালোচনা করলেই হবে না, তাদের ভিতরে সেই ডেডিকেশন ছিল। একই অবস্থায় মিয়ানমারে ছিল, কিন্তু আমাদের এখান থেকে যেগুলি পাঠানো হয়েছে মন্ত্রী এমপি কিছু ছাগল টাগল ধরে এগুলি ওখানে যে আমার মার্কেটিং করবে। এবং ইন্টারেস্টিং মজার হলো দুইটা কামলা রেখেছে, ব্রিটিশ বা ইউরোপিয়ান, তারা ভাবছিল ওই কামলা দিয়ে কাজ হবে। ওই দুইজন এক্সপার্ট, কামলামি বলতে আর কি, তারাও এক্সপার্ট, কিন্তু তাদের তো সেই রকম থাকে না, মানে আপনাদের যেটা কাজ করবে যেটা আর বাইরে কিছু যাবে না। কিন্তু এটা হয়তো আপনার বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে কিছু শো করতে হয় যে আপনার এটা অনেক বডি ল্যাঙ্গুয়েজে কাজ করে, এগুলি কিন্তু সাইকোলজিক্যাল একটা প্রভাব ফেলে। কিন্তু আমরা করেছি কি, ওরা যে মার্কেটিং করেছে এবং এদেরকে দিয়ে আমরা দিয়ে দিয়েছি, এবং শেষ আবার লাফালাফি শুরু করে দিয়েছে, আমরা বিরাট কিছু, এই কুতুবেরা নাকি বিরাট অর্জন করে নিয়ে এসেছে। যাই হোক, এটা তারপরে দেখেন এই যে এখান থেকে এইগুলি এদিকে আসলো, তো আমরা ধরলাম, মেনে নিলাম, এটা সেটেলমেন্ট হয়ে গেছে, এটা এগুলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা হয়ে গেছে। কিন্তু তারপরে এখানে এসে কী হলো, এখানে দেখেন এই যে আমাদের মনে করেন এটা আমাদের 250 নটিক্যাল মাইল এখানে শেষ হয়ে যায়, তারপরে আমাদের কন্টিনেন্টাল শেলফ শুরু হয়েছে, যথারীতি আমরা এটা পেয়েছি, এটা একেবারে যতটুকু সম্ভব সেটা আমরা পেয়েছি। কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায় দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করে, এই যে জায়গাটা দেখছেন এইটা হলো গ্রে এরিয়া। আমাদের কন্টিনেন্টাল শেলফ
কিন্তু মিয়ানমারের জন্য এটা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। একই অবস্থা ইন্ডিয়ার জন্যে, আমাদের জন্য কন্টিনেন্টাল শেলফ, কিন্তু মিয়ানমারে তখন এটা ইন্ডিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তারপরে এই যে মাঝখানে যেটা, এটা দুইজনেরই, দুইজনের পেয়েছে এটা। এই জন্য পুরো এই এরিয়াটাকে ডিসপুটেড এরিয়া বা গ্রে এরিয়া হিসাবে দেখানো হয়েছে। এখন চিন্তা করেন এটা সমস্যাটা হলো কি, দেখেন এটা হলো কি, আমরা এই যে আমাদের এটা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এখান থেকে আমরা যাব আমাদের বাইরের দিকে যাব, কিন্তু তখন কি হবে, এটা হলো ওই যে তাদের যেহেতু এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই অংশে তারা এটার পানির স্বত্বাধিকারী তারা। আমরা এটার এই যে আবার দেখেন এটার পানির উপরের অংশ তাদের এবং মাটির সয়েলটা হলো আমাদের। তাহলে এখন এইটা তো ক্রস করে আমাদের যেতে হবে। সে আপনার সাধারণ জাহাজ যেগুলো, ওগুলিতে সমস্যা করবে না। সমস্যা করবে আপনি যখন নেভাল জাহাজগুলো পাঠাতে চাবেন বা কোনো মিলিটারি এক্সারসাইজ বা মিলিটারি কারণে, মানে সামরিক কারণে যদি পাঠাতে চান, তখন তারা এখানে বাধা দিয়ে বসবে। অবশ্যই হবে, হয়তো যুদ্ধ হইলে তো তাদের সাথেই হবে। তো তারা কি দিবে আপনাকে ওখানে যেতে? ওই যে চিকেন নেকের মতো আমাদের তার মহা চিকেন নেক এখানে এরা তৈরি করে ফেলেছে দুইজনে মিলে, কিছুই নেই, আমাদের কোনো যেতেই পারবে না। এটাই করেছে, সমস্যাটা এই জায়গায়। আর বাকিগুলো আপনি সমস্ত কিছু মেনে নেন, ঠিক আছে, তালপট্টিও চলে গেছে, যাই হোক কোনো কারণে হয়তো সেটা করবেন। এইটা কি করলেন জানি না। এসব কথা বলে এখন কোনো লাভ হবে কি না। সাধারণ মানুষ দেখেন তাদের সেই ওইভাবে নলেজ নাই। আমরা এই যে যারা আজকে যে যার পজিশনে আছে, এটা কিসের জন্য হয়েছে? এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, ওদেরই কিন্তু কন্ট্রিবিউশন আছে, ওদের এই খাটনির, ওদের এই ঘামের পয়সা দিয়ে কিন্তু আমি আপনি অনেকে বড় হয়েছে। যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে হয়তো খেয়ালও করেন না, সেই প্রতিষ্ঠানগুলিতে এদের ঘামের টাকায় হয়েছে, এদের শ্রমের টাকায় হয়েছে। কাজে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। ওরা জানবে না, ওরা অনেক কিছু এটা বুঝতে পারবে না যেটা আমরা আমাদের সেই নলেজে এসেছে। আমাদের এটা ওদের জানানো উচিত ছিল। দেখেন আমরা সেটা না করে আমরা কি করেছি, এটাকে কীভাবে ঢেকে রাখা যায় যে যার জায়গা থেকে। আবার এখানে নান্দনিকতাও যোগ করেছি। একটা চিত্র দেখাই আপনাদেরকে। এটি আমার প্রিয় মেরিন একাডেমির একটি নান্দনিক কার্য, সেটা মৃত্তিকা বিজয় 1971, সমুদ্র বিজয় 2014। এই কাজটি যারা করেছেন তারা কিন্তু ওয়েল ইনফর্মড এবং তারা সব কিছুই জানেন, এমন না তারা জানেন না। তারা আরবিট্রেশন কি কাকে বলে সেটা ভালোভাবে জানেন, এবং আরবিট্রেশন বা এগুলিতে কোনো জয় হয় না, এগুলিও উইন উইন সিচুয়েশন, এই কথাটিও জানেন। কিন্তু তারপরে দেখেন সেই অজ্ঞতাকে, সেই কি বলবো, যে আমাদের সেই অমার্জনীয় অপরাধ যেটা, যে অজ্ঞতা, সেটাকে কীভাবে নান্দনিকতার আড়ালে ডেকে রেখেছে। আবার দু একজন মানুষকে আমরা একটু স্মরণ না করলে এটা হবে না। আমরা দু একজনকে দেখি যারা এটা জাতির জন্য একটা বিরাট অর্জন নিয়ে এসেছেন, তাদেরকে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। এই যে দুইটি সমুদ্র মহাবিজয় হয়েছে, এই বিজয়ের টেকনিক্যাল টিম হিসাবে উনি ছিলেন। কাজে আমাদের এটাও জেনে রাখা দরকার, তাদেরকে ডিউ রেসপেক্ট দিতে হবে। উনি রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম, উনি অবশ্যই সেক্রেটারি পর্যন্ত হয়েছেন। এটা মানে ওখান থেকে গিয়ে এরকম আরও কোনো উদাহরণ আছে কিনা জানি না, ওনার সর্বোত্তম হতে পারে কন্ট্রিবিউশন। মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট ফর দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, উনি এটার সেক্রেটারি হয়েছিলেন এবং মনে হয় ফরেন সেক্রেটারির দায়িত্ব, আমি যদি ভুল না করি, কিছুদিন পালন করেছেন। এবং ওনার যে বিরাট কন্ট্রিবিউশন, এগুলি হয়তো কারো যদি ইচ্ছে হয় এটা আপনি জেনে নিতে পারেন, ওনার যে কাজগুলি আছে তা আমরা স্মরণ করি আজকে। He was awarded with the first Bangabandhu Medal for Diplomatic Excellence in 2020 for his contribution to the settlement of Bangladesh maritime boundary. কাজে আমার তাদেরকেও সেই ডিউ রেসপেক্ট দিতে হবে, জাতি তাদেরকে গোল্ডেন সান অফ দ্য সয়েল, আমার মনে হয় এইভাবে আমাদের স্মরণ রাখতে হবে। আর কি করব, এখন তো কিছুর করার নাই। এনাদেরকে এখনও সম্ভবত যতদূর জানি এই ধরনের লোকগুলি প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় আছে, এদেরকে কিছু করার নাই। দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। কারণ আমার আপনার শুধু একমাত্র হয়তো আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া হয়তো আর কোনো উপায় নেই। কারণ যারা আছে আগে প্রশাসনেও আছে, নতুন প্রশাসনে এরাও বিভিন্ন জায়গায় সেট হয়ে যাচ্ছে।
তো এদেরকে যে কিছু বলবেন কিছুই করার নেই। কথায় বলে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সে সময় আমরা 1 ফোরে যে কাজ করতে পারতাম এখন হয়তো সেটা 10 ফোর লাগবে, কিন্তু তারপরেও পিছু পা হওয়া যাবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা জানি এখন দেখেন এই যে কথাগুলি বললাম বা দেখিয়ে দিলাম যে গ্রে এরিয়া সবচেয়ে হলো এই বাজিকরের দল। এই যেটা আমাদের বিচারপতি হাবিবুর রহমান বলে গিয়েছিলেন, বাজিকরদের হাতে পড়ে গেছিল দেশ, এটা দেখি উনি বেশি দেখতে পারেন না। উনি মনে হয় প্রথম রায়টা দেখেছিলেন, প্রথম রায়টা সেখানে যে আপনার যেভাবে জড়িয়ে ধরেছিল আমাদের দীপুমণি, তাদের এই অভিনয় দেখে তো সারা দেশ স্তম্ভিত। যারা বুঝছে তারাও, যারা এটা উপলব্ধি করতে পেরেছে তাদের কথা বলার সাহস ছিল না। আর কতগুলিতে অজ্ঞের দল তো আর কোনো কথাই নেই, সব কিছুতে নাচানাচি করে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। এখন কিছু করার নেই, তারপরেও আমাদের এই কাজগুলি এখন করে যেতে হবে। এখন প্রশ্ন, আমরা এখন আসলে কি করতে পারি? এটা তো ইন্টারন্যাশনাল কনভেনশন, হ্যাঁ ইন্টারন্যাশনাল কনভেনশন হয়েছে, কিন্তু এখন যেটা সুযোগ হয়েছে গ্লোবালি সবাই জেনে গেছে ওরা কারা ছিল। এরা কিন্তু দেশের লোকজনের প্রতিনিধিত্ব করে নাই। এখন মনে করেন আমরা যদি এই কথাটা বলতে পারি, আসলে যারা আমাদের এই ব্যাপারে প্রতিপক্ষ ছিল, আমাদের এই লোকগুলি তাদের হয়ে কাজ করেছে, আমাদের ক্লিয়ার এগুলির কিন্তু প্রমাণগুলি রয়েছে, এগুলি আমরা উপস্থাপন করতে পারবো। এবং এই পৃথিবীটা যতই হোক, যতই অনৈতিক অন্যায্য কাজে ভরে গেছে, ইনজাস্টিসে ভরে গেছে, তারপরে মনে হয় কিছুটা নৈতিকতা, কিছুটা ন্যায্যতা বা এটার দিকে একটা টান আছে, এবং ধীরে ধীরে পৃথিবীটা কেন যেন ওই দিকে যাচ্ছে, শিফট করতেছে। কাজে আমরা যদি এখনও আমাদের এই কথাগুলি তুলে ধরতে পারি বিভিন্ন ফোরামে, আর জন্য প্রথম যে কথাটা হলো এইটা রোগটা সম্পর্কে, জিনিসটা সম্পর্কে আপনাদের আগে অবগত হতে হবে, সচেতন হতে হবে। আমি যদি নিজেই বুঝতে না পারি আমি কাউকে বোঝাবো কীভাবে? কাজে যে জিনিসটা হয়েছে এখন একটা উদ্ভূত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা গ্লোবাল ফর্মে দিতে পারি, আল্লাহর হয়তো একটা ব্লেসিংস হতে পারে। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব আমাদের প্রধান নির্বাহী হিসাবে এখন দায়িত্বে রয়েছেন, এবং এটাকে যদি আমরা একটু গ্লোবাল ফর্মে, এখন যেহেতু আজকে সম্ভবত যে আমাদের মহাসচিব, জাতিসংঘের মহাসচিব আসছেন, দিস ইজ এ গুড অপরচুনিটি, আমরা বিষয়টা তার কাছেও তুলে ধরতে পারি। উনি কয়েকদিন থাকবেন, যে কীভাবেই হোক আমরা অন্তত পক্ষে এটা যদি তুলতে পারি, এটা পরবর্তী সময়ে ফলো আপ করা যাবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, যারা এই অনুষ্ঠানটি শুনেছেন বা এই ভিডিও ক্লিপটি দেখেছেন, এটি ছড়িয়ে দিন, যাতে টু দ্য পার্সন কনসার্ন, টু হুম ইট মে কনসার্ন, তাদের কাছে যদি আমরা এটা তুলে ধরতে পারি, এটা হয়তো কাজে লাগবে। আমরা তো বললাম এখন হয়তো 10 ফোর লাগবে, তারপর আমাদের পিছপা হওয়া যাবে না, কারণ এটা আমাদের জীবন মরণের সমস্যা। এই সমস্যাটা কিন্তু আপনার ফারাক্কার চেয়ে, তিস্তাবাদের চেয়ে আরও জটিল হয়ে পড়তে পারে। এক সময় এমন হতে পারে, ওই যে আপনাদের আরেকটা ভিডিও দেখালাম, যে একটা ক্লিপের মধ্যেই আছে আলাস্কার ব্যাপারে, এটা আলাস্কার চেয়েও আমাদের জন্য দামি সম্পদ হতে পারে। তখন আপনি যাবেন কিভাবে? কাজে আমরা তো আমাদের পরবর্তী জন্মকে একটা মহা বিপদে ফেলে রাখছি। কাজে সবার প্রতি অনুরোধ, আমি জানি না, আই এম নট এ গুড টিচার, আমি খুব ভালো হয়তো বলতেও পারি না, তবু মনের মধ্যে একটা আবেগ আছে, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে সবার প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যে এটা আমাদের লোকজনকে সচেতনতার কাজে যেন লাগে। আমরা শুরু করেছি, আমি আশা করব যে আমরা যারা এই ব্যাপারে আমাদের কিছুটা ধারণা আছে, নলেজ আছে, যে যেভাবে পারেন সহায়তা করেন, কারণ আমাদের সবার উপরে এই দেশটি। আরেকটা কথা হলো, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই স্পিরিটে উজ্জীবিত হয়ে আমাদের এগিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।